বনের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলার সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে প্লাবিত 35 গ্রাম। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে স্বল্পমেয়াদী বন্যা। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ, খাল খনন সহ অংশ নেবেন দলীয় সভায়। শিল্পায়ন নিয়ে ইতিবাচক ঘোষণার অপেক্ষায় দক্ষিণাঞ্চলের মানুষ। সিলেট সিটি কর্পোরেশনে 11টি ভুয়া জন্ম সনদ বাতিল। ব্রিটিশ হাই কমিশনের তদন্তে ধরা, শপথে বহাল অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে ঠিকাদার। 4 বছরেও হয়নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ। নষ্ট হচ্ছে সরঞ্জাম। কার্যাদেশ বাতিল এলজিইডির। এবং শিকারীর ফাঁদে গুরুতর আহত হয়ে 6 মাসের চিকিৎসায় সুস্থ রয়্যাল বেঙ্গল টাইগার আবারও ফিরল সুন্দরবনে। গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে চরম দুর্ভোগে স্থানীয়রা। কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গম এলাকায় বর্ণার্তদের পাশে দাঁড়িয়েছে বিজেপি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। অনেক কষ্টের মধ্যে আছি। শুধু আমি না, এরকমের হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। খুব অসহায় নিরহর মতো পড়ে আছি। ঠিক মতন খাইতে পারতেছি না, ঠিক মতন চলাফেরা করতেছি না। আমার বাচ্চা আছে, অসুখ বিসুখ সবকিছু অনেক কষ্টে আছে। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলু খালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। রোডের অবস্থা হচ্ছে যে ভেঙে মানুষ চলাচলের কোনো জ্ঞান নাই। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাঙ্গে গুলো গা হয়ে যাচ্ছে, বুঝছেন? ভালো নেই, মুট কোথায় আমরা ভালো নেই। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যা ও জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাতালগঞ্জে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, আর বান্দরবনে আছেন এনে জাকির। শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, সারাদিন মুষলধারে যে বর্ষণ হয়েছে বিকেলের পর থেকে, সেই ভারী বর্ষণ অনেকটাই কমে এসেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এই এলাকার পানি বা জলাবদ্ধতা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বৃষ্টি কমার সাথে সাথেই নগরীর বিভিন্ন জায়গায় সকাল থেকে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায়, সেসব জায়গার পানিও কিন্তু আমরা নামতে দেখেছি। আমাদেরকে জলাবদ্ধতা প্রকল্পের
সাথে জড়িত সেনাবাহিনী কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেমনটি আসলে বলেছিলেন, আসলে টানা বর্ষণের কারণে যে বর্ষণটি হচ্ছে গত 8 থেকে 9 দিন ধরে এটি রেকর্ড সংখ্যক বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই কারণে বর্ষণের সময় যদি জোয়ার থাকে সেই কারণে তখন কিন্তু নগর জুড়ে জলাবদ্ধতা হয়। তবে সেই মুহূর্তে যদি জোয়ার না থাকে এবং বৃষ্টির পরিমাণও কম থাকে, আমরা দেখেছি যেসব জায়গায় প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হতো সেখানের পানি কিন্তু দ্রুততার সাথে নেমে যাচ্ছে। তবে বিশেষ করে এই যে নিচু এলাকা রয়েছে চট্টগ্রামের কাতালগঞ্জ পাঁচলাইশ এলাকা, এখানে যে পাশে হিজরা খাল রয়েছে এই হিজরা খালের কাজ 68% শেষ হয়েছে এবং এই হিজরা খালের কাজ যদি শেষ হয় তাহলে এখন যে জলাবদ্ধতা হচ্ছে নিচু এলাকায় সেই জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে, এমনটি আমাদেরকে কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক আমাদেরকে জানিয়েছিলেন। এবং তিনি বলেছেন 2023 সালে এক সময় চট্টগ্রামে 121টি জায়গায় একসাথে জলাবদ্ধতা হতো, 2024 সালে যেটি 61টি জায়গায় এবং বর্তমানে সেটি 5 থেকে 6টি জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। এবং আমরা দেখছি গত 43 বছরের মধ্যে রেকর্ড বন্দরনগরী চট্টগ্রামে টানা 8 দিন ধরে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণেই আসলে নগর জুড়ে জলাবদ্ধতা হচ্ছে এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন বছরের পর বছর পার হয়েছে কিন্তু জলাবদ্ধতার যে অভিশাপ সেই অভিশাপ থেকে কিন্তু নগরবাসীর মুক্তি মিলেনি। তারা বলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, এর সুফল নগরবাসী চায় এবং এই জলাবদ্ধতা থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে চায় নগরবাসী। এবং নগরবাসী বলছেন এই জলাবদ্ধতার কারণে এবং টানা বর্ষণের কারণে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে এবং এই দুর্ভোগের কারণে প্রতিদিন চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বান্দরবন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাকির। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরো উন্নতির দিকে যাচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও কিন্তু ধীরে ধীরে আরো কমতে শুরু করেছে। তবে বন্যার পানি যতই কমছে মানুষের দুর্ভোগের চিত্র ততই বাড়ছে এবং ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা এই মুহূর্তে আছি শহরের আর্মিপাড়া এলাকায়। এখানে কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে এই এলাকাটি। এখানকার যে মানুষ রয়েছে তারা গত 6 থেকে 7 দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, বাড়িঘর থেকে তারা বের হতে পারেনি। আজকে পানি কমার সাথে সাথে কিন্তু তারা তাদের বাড়িঘর গিয়ে ধোয়া মোছার কাজ এবং তাদের যে জিনিসপত্র আসবাবপত্র রয়েছে বেশিরভাগই কিন্তু তাদের সেই আসবাবপত্র জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এর বাইরে তাদের এখানে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও না থাকার কারণে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। জানিয়ে রাখি বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রে 6000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে। তো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে বা এতদিন পানিবন্দী অবস্থায় ছিল তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী আসলে ওইভাবে পৌঁছাতে পারেনি। দুর্গমতা এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু তাদের কাছে সঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি এবং বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে যাওয়া এবং ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়া, পাহাড়ের মাটি ধসে পড়া কিন্তু সারা দেশের সাথে এখনো বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে হয়তো আরো 2-1 দিন সময় লাগতে পারে। আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়েছে এবং ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসতে সব উপজেলার সাথে আরো হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। এবং যে মানুষগুলি কিন্তু এই মুহূর্তে নিম্নাঞ্চল যেগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে আসার কথা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু থেমে গিয়েছে, সেই কারণে কিন্তু সাঙ্গু নদীর পানি এখন বিপদসীমার কাছাকাছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে যেভাবে পানি কমছে তাতে বিপদসীমার নিচে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো তখন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ এলাকা, ইসলামপুর এলাকা, সেখানের পানিও কিন্তু আসলে নেমে যাবে। তো পানি নেমে যাওয়ার পরও তাদের দুর্ভোগ যে গত 6 থেকে 7 দিনের যে দুর্ভোগ সেই চিত্রগুলি কিন্তু এখন আসলে ধীরে ধীরে ফুটে উঠছে। বিভিন্ন জনের আমরা কথা বলে দেখেছি যে তাদের বেশিরভাগ তারা হঠাৎ করে পানিবন্দী হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ঘরের আসবাবপত্র, জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু বের করতে পারেনি। তো এই ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, যারা অনেক বেশি বিপদগ্রস্ত হয়েছে বন্যায়, যে তাদের আসবাবপত্র সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে পানিবন্দী মানুষ যারা রয়েছে তারা তাদের যে অবর্ণনীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কতটা পুষিয়ে উঠতে পারবে এখন তারা সেই চিন্তায় রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। বান্দরবান থেকে সহকর্মী এনএস জাকির এবং চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন বন্যা ও জলাবদ্ধতার সবশেষ খবরাখবর। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারের পানিবন্দী লাখো মানুষ এখন চলছে
বেঁচে থাকার লড়াই। ঘরে নেই খাবার, উনুনেও জ্বলছে না আগুন, ভেসে গেছে বিস্তীর্ণ ফসল জমি আর মাছের ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গতদের অভিযোগ, এখনো সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। পানিতে টইটম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি, রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়ি করে বেন ডুবা কাপড় লই রে একখানা করে মানে উড়ি দা কিছু হানা থানা জোয়ার করে বললাই হদিন হানা খাই মজম বাড়ির মাঝে বেশি পানি ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাসা। বাড়ি ঘরের মধ্যে এক গলা হানি হয়ে গেছে, তখন তো 7 দিন পর্যন্ত কষ্ট পাইতেছি, রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই, এখন ওদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাব? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। টিউবওয়েলের পানি খাচ্ছি, মাঝে মধ্যে ওই যে রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে, গরু ছাগল নিয়ে লোকজন অনেক কষ্ট পাচ্ছে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। কোনো এলাকার চেয়ারম্যান মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগম পানির তলে, গরু চলতে গিয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে, তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য। জেলা পরিষদের প্রশাসক জানান, তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার নিয়ে এসেছি। কক্সবাজার জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই, কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে আকস্মিক বন্যায় দিশেহারা কক্সবাজারের বানভাসী মানুষ। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চকরিয়ার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ হুসাইন। বন্যার পানিতে তলিয়ে গেছে তার বসতঘর। পানি ঢোকার পর থেকেই বন্ধ হয়ে গেছে রান্নার চুলা। গত 4 দিন ধরে উনুনে জ্বলেনি আগুন। স্ত্রী সন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারের দিন কাটছে তার মতো অনেক বানবাসী পরিবারের। কিছু খাইতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। চকরিয়ার কাকারা ইউনিয়নের মতোই পেকুয়া, মাতামুহুরী, রামু ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত। এসব এলাকার প্রায় 60% জনপদ এখনো পানির নিচে, ডুবে আছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দী মানুষ এখন কাটাচ্ছেন দুর্বিষহ দিন। চলছে তাদের বেঁচে থাকার লড়াই। সুপ্রিয় পানি, শুকনা খাবার পর্যাপ্তভাবে এখন প্রয়োজন। বিশুদ্ধ পানি নিয়ে এখানে অবিলম্বে, বিশেষ করে কাকারা ইউনিয়ন, লোকারচর ইউনিয়ন
কোয়ারবিল ইউনিয়ন, এই 5টা ইউনিয়নে অবিলম্বে সরকারের সহযোগিতা করা দরকার। কক্সবাজারে জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাত 924 মিলিমিটার, অথচ গেল এক সপ্তাহেই ঝরেছে 700 মিলিমিটার বৃষ্টি। অতি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও নদী দখল, অপরিকল্পিত নগরায়ন এবং সময়মতো সুইচ গেট খুলে না দেয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বলে দাবি বানবাসী মানুষের। এখানে আমরা প্রতি বছর এই পানিতে কষ্ট পাচ্ছি। আমাদের বাড়িঘরে ওই যেখানে আমাদের চলতি ভাষায় দমদমে বলি, আমরা দমদমে আমরা থাকি। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী। তবে জেলা প্রশাসক জানিয়েছেন সব সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি। সুইচ গেট এখন কোনোটা আটকা নেই, গত 2 দিন থেকে সবগুলা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন আপনার জোয়ার হয় তখন যেন সমুদ্রের পানি আবার এদিকে না আসে তখন বন্ধ করে দেয়, আবার ভাটার সময় গেলে খুলে দেওয়া হয়। এই মুহূর্তে কোনো সুইচ গেট কোথাও বন্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড এটার ব্যাপারে কাজ করতেছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড় ধস, ঘরের দেয়াল চাপা ও পানিতে ভেসে এ পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে দিশেহারা বানভাসী মানুষের পাশে দাঁড়ালো বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির 3টি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় আশ্রয় কেন্দ্রের 250 রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। দুর্যোগের এ সময় বিজিবির এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে খুশি বন্যা দুর্গতরা। একই দিন খাগড়াছড়ির পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পানছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ। দুর্যোগের এ সময় সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। গ্রীষ্মের দীর্ঘ দাবদাহের পর প্রাণ ফিরে পায় মা, মাটি আর প্রকৃতি। আষাঢ় মানেই তো বাংলার মাঠ প্রান্তরে বৃষ্টির উল্লাস, স্বস্তির হাসি, খালে বিলে নতুন প্রাণের সঞ্চার। কিন্তু চিরচেরা সেই পরিচয় ভুলে বদলে যাওয়া আষাঢ়ের গল্প এবার শোনাবো। আকাশ ভেঙে নেমে আসা এক পশলা বৃষ্টি, ঝুম বৃষ্টিতে যৌবন ফিরে পায় নদী, মাঠ প্রান্তর ফিরে পায় সবুজের প্রাণ। গ্রীষ্মের দহন শেষে মা মাটি জুড়ে স্বস্তির নিঃশ্বাস। এই তো আষাঢ়। কিন্তু এবছর সেই ছন্দ থমকে গেছে। কালো মেঘ আশার আলো জ্বালিয়ে আবার মুহূর্তেই মিলিয়ে যায় নিরাশার আকাশে। চিরচেনা সেই আশার বদলে যাচ্ছে ক্রমাগত। আষাঢ় মাস আসলে মনে করেন আপনার জালি দিয়া, হাত দিয়া অনেক ধরনের মাছ টাছ ধরছিলেন। জ্যৈষ্ঠের শেষ 15 থেকে আষাঢ়ের শুরুর 15 দিনে জুন মাসে 2022 সালে গাইবান্ধায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 62.72 মিলিমিটার। এবছর একই সময়কালে রেকর্ড করা হয় 37.63 মিলিমিটার বৃষ্টিপাত। আবার 24 ও 25 আষাঢ় দুদিনের বৃষ্টিতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়ে শহরবাসী। আবহাওয়া ও পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর প্রকৃতি সুরক্ষায় অবহেলার ফলাফল অতি আর অনাবৃষ্টির মতো প্রকৃতির এমন বেখেয়ালি আচরণ। বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা বজ্র নিরোধক বিভিন্ন ধরনের ভবন তৈরি করতে পারি, মাঠের ভিতরে কৃষকদের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারি। ষড় ঋতুর বাংলায় গ্রীষ্ম আর শীত মোটা দাগে অনুভূত হলেও বর্ষার মতো শৃঙ্খলা হারাতে বসেছে ঋতুচক্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ঋতুচক্রের শৃঙ্খলা ফেরাতে প্রকৃতির প্রতি সদয় হতে হবে সবার আগে। ইকোসিস্টেমগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে। বেশি করে গাছ লাগাতে পারি, তাতে আমাদের পরিবেশ সুরক্ষিত হবে। ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বদলে যাওয়া জলবায়ুর নির্মম বাস্তবতা। পাল্টে যাচ্ছে ঋতুর হিসাব। প্রতিনিয়ত ভেঙে পড়ছে প্রকৃতির চিরচেনা শৃঙ্খলা। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এনসিপির শীর্ষ নেতারা। দুপুরে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দুর্গত মানুষের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। পরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপির নেতাকর্মীরা।
অন্য প্রসঙ্গ, সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন কার্যক্রম এবং দলীয় সভায়। তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে সাজ গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। অবকাঠামো ও শিল্পায়ন নিয়ে সরকার প্রধানের ইতিবাচক ঘোষণার অপেক্ষায় আছেন অবহেলিত দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। সুমন দামের ও সুজন দাসের চলা ছবিতে অপূর্ব রিপোর্ট। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে গত এক সপ্তাহ ধরেই বরিশালে আনন্দ মিছিল হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। সোমবার বরিশালে সফর করবেন তারেক রহমান। হাইকমান্ডের নির্দেশে কোনো তরুণ বাড়তি ব্যানার ফেস্টুন টাঙানো হচ্ছে না অর্থ অপচয় রোধে। আগামীকাল সকালে তারেক রহমান সড়ক পথে প্রথমে গৌরনদীতে, দুপুরে নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি। এরপর যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সাংগঠনিক সভায়। আগমনের অপেক্ষা আছে এবং উনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। আমরা সেখানে সব ধরনের প্রস্তুতি রেখেছি। চলতি বছরের 4 ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় এ অঞ্চলের উন্নয়নের যে আশ্বাস দিয়েছিলেন, এবার সরকার প্রধান হিসেবে সেগুলোর বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছেন বরিশালবাসী। দীর্ঘদিন যাবৎ বরিশালবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলো নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী এবারের আগমনেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসএসএফ এর দেয়া সমস্ত নির্দেশনা, পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান দেশ জুড়ে কর্মসূচির অংশ হিসেবে বরিশালে 410 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তার আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলের গতিচাকা সমৃদ্ধ হবে, বঞ্চনামুক্ত হবে দক্ষিণাঞ্চলবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগ উঠেছে। ব্রিটিশ হাই কমিশনের তদন্তে ধরা পড়েছে জালিয়াতির এই বিষয়টি। এর মধ্যে ভুয়া 11টি জন্মসনদ স্থায়ীভাবে বাতিল করছে কর্তৃপক্ষ। অভিযুক্ত সহকারী নিবন্ধককে বদলি করা হলেও শপথে বহাল রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। বিদেশ গমন, ভিসা প্রসেসিং ও বিভিন্ন সরকারি সেবায় জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। অথচ সেই গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ সিলেট সিটি কর্পোরেশন। সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে যাচাই বাছাই করতে গিয়ে সিটি কর্পোরেশন অঞ্চল 6 থেকে ইস্যুকৃত 11টি জন্মসনদকে ভুয়া হিসেবে শনাক্ত করা হয়। অন্যদিকে কাগজপত্র সঠিক দিয়েও জন্মসনদ পেতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। হাইকমিশনের তদন্তে জালিয়াতির ঘটনায় দায়ী করা হয়েছে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম ও সহকারী নিবন্ধক নজরুল ইসলামকে। প্রতিবেদনে এ দুজন কর্মকর্তার প্রশাসনিক দুর্বলতা ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনায় 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সিলেট সিটি কর্পোরেশন। পরে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনে তথ্য যাচাই বাছাইয়ে এগুলো ভুয়া প্রমাণিত হলে 11টি জন্ম নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হয়। তবে তদন্তের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলে না গিয়েই শুধুমাত্র কাগজের উপর ভিত্তি করে তদন্ত রিপোর্ট জমা দেন তারা। স্পটে যেখানে যাই না, আমরা কাগজ দেখে তদন্ত করছি, তদন্ত না করে দিব কিভাবে? নিয়ম অনুযায়ী আমরা যেভাবে তদন্ত করার প্রয়োজন ওইভাবে তদন্ত করি। এতগুলো জাল সনদ কিভাবে দেয়া হলো, এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এটা আসলে একটা বায়বীয়ভাবে কিভাবে হয়ে গেছে, তবে নিশ্চয়ই এর পেছনে কোনো চক্র রয়েছে, কিন্তু সেই চক্র কখনো কোনোভাবেই রাজনৈতিকভাবে বলেন বা প্রশাসনিকভাবে বলেন বা ওইভাবে আমরা কাউকে কখনো আমরা খুঁজে পাইনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি বছরের 27 এপ্রিল রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে চিঠি ইস্যু করা হয়। এই অবস্থায় সিসিক প্রশাসক জানান, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি হয়েছে, হয়তো বা অফিসিয়ালি আমার কাছে এই বিষয়টা আসলে আমি দেখব এবং যথাযথ ব্যবস্থা নিব। সিলেট সিটি কর্পোরেশনের নিবন্ধন বিভাগে প্রতিদিন গড়ে 250 থেকে 300 আবেদন জমা পড়ে। দ্রুত হয়রানিমুক্ত রাষ্ট্রীয় সেবা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ,
সিলেট। বাংলার সময় আরও থাকছে। নাটোরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, বিক্ষুব্ধ স্বজনের হামলায় শিকার পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মৃত সন্তান জন্মের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 4 বছরেও শেষ হয়নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ। মাঝপথেই কাজ রেখে গা ঢাকা দিয়েছে ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও কাজে না ফেরায় কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পুরানো ভবনের জায়গার সংকট দূর করে বিভিন্ন সরকারি দফতরকে একই ছাদের নিচে আনতে নেওয়া হয়েছিল প্রকল্প। সেই লক্ষ্যে 2022 সালের অক্টোবরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে 4 তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন ও 1 তলা হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2024 সালের 30 জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং 2024 সালের 5 মার্চ পর্যন্ত কাজ করে তুলে নেয় 3 কোটি 14 লাখ টাকার বিল। এর 5 মাস পর আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারও। বর্তমানে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। উপরে প্লাস্টার খসে পড়তেছে, এবার নানা মাধ্যমে দুর্ঘটনা ঘটে। যে ভবনটুকু তৈরি হয়েছে এটুকুরও স্থায়িত্ব কমে যাচ্ছে। এলজিডি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়েও কাজে ফেরানো সম্ভব হয়নি। পরে বাতিল করা হয়েছে কার্যাদেশ। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। পরে যখন দেখলাম যে না, এটা তো আসলে হচ্ছে না, স্যারের পরামর্শক্রমে এটা আমরা বাতিল করে দিই। এই অবশিষ্ট কাজগুলো আবার নতুন করে আপনার টেন্ডারের মাধ্যমে যেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এই কার্যক্রমটি দ্রুত শেষ করার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এলজিইডির তথ্য মতে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় 6 কোটি 81 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রায় 100 কোটি টাকার সড়ক নির্মাণের মেগা প্রকল্পের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেট। নিজস্ব প্রযুক্তিতে অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট উৎপাদন করবে সিটি কর্পোরেশন। প্রকল্পে সিসিকের চাহিদা মিটিয়ে রাজস্ব আয় ও গুণগত মান নিশ্চিতে অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। রাস্তা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হটমিক্স অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট। এতদিন সড়ক সহ বিভিন্ন প্রকল্পের জন্য নির্ভর করতে হতো অন্য প্রতিষ্ঠানের উপর। এবার সেই নির্ভরতা কমাতে সিলেটে নির্মাণ হচ্ছে আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স প্লান্ট। নতুন এই প্লান্ট চালু হলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত অনুপাতে পাথর, বালু ও বিটুমিন মিশিয়ে দ্রুত অ্যাসফল্ট উৎপাদন সম্ভব হবে। প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে ঘন্টায় 100 টন উৎপাদন ক্ষমতার অ্যাসফল্ট মিক্সিং প্লান্ট এবং ঘন্টায় 60 ঘনমিটার সক্ষমতার রেডিমিক্স কংক্রিট বেচিং প্লান্ট। ইতিমধ্যে যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র আহ্বান করেছে সিটি কর্পোরেশন। যে মেটেরিয়াল যেগুলি আসবে আর কি, আমাদের কনক্রিট, তারপরে অ্যাসফল্ট, এটা আমাদের নিয়ন্ত্রণাধীন হবে, ফলে আমাদের কাজের মান বেড়ে যাবে। উৎপাদিত পণ্যের মান উন্নয়নে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। রোডস, এলজিইডি তারাও যদি সার্ভিসগুলো সিটি কর্পোরেশন থেকে নেয় তাহলে কোয়ালিটি ম্যাটেরিয়ালস আসবে এবং সাথে সাথে সিটি কর্পোরেশন তাদের রেভিনিউ জেনারেট হবে। নগরীর দক্ষিণ সুরমার তেতলি এলাকায় 8.20 একর জায়গা জুড়ে অ্যাসফল্ট প্ল্যান্টটি স্থাপন করা হচ্ছে। সড়ক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হবে। এবার দেখার বিষয়, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন করে নগরবাসীকে সুফল দিতে পারে সিলেট সিটি কর্পোরেশন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর হামলা চালান বিক্ষুব্ধ জনতা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত সন্তান জন্ম দিয়েছেন প্রসূতি। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। চিকিৎসা সংশ্লিষ্টদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর বিক্ষুব্ধ স্বজনদের হামলা। নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের রিকশা চালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা খাতুনকে শনিবার শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, ভর্তি না করিয়ে বাড়িতে ফেরত নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রোববার সকালে প্রসব বেদনা উঠলে আবারও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয় রুমাকে। জন্ম দেন ছেলে সন্তান।
স্বজনদের দাবি শ্বাসকষ্ট দেখা দিলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে নবজাতককে সদর হাসপাতালে রেফার্ড করা হয়। অক্সিজেন সাপোর্ট ছাড়াই সদর হাসপাতালে নেয়ার পথে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ তাদের। মাইক নিয়ে আসার সাথে সাথে আমরা অক্সিজেন নিয়ে নিব, এরা অক্সিজেন করছে না, অক্সিজেন লাগবে না, বাচ্চা দিয়ে চলতে, বাচ্চা দিয়ে চলতে। নিঃশ্বাস নিয়েছে 3 বার, নেওয়ার পরে কয় অসুস্থ। প্রথমে বাচ্চা হয়েছে, হওয়ার পরে কয় বাচ্চা সুস্থ আছে। হুগলি আসে না ছাড়া কোনো এ জায়গায় কোনো অবহেলা ছাড়া কিছুই বোঝে না, ওরা আরো ধমকি দেয়। ডাক্তার ডাকলো, ডাক্তার গেল না, পরে আরেকটা নার্স পাঠাইলাম, পরে ডাক্তার লিয়ে দেয়, ডাক্তার দেখে সদর হাসপাতাল পাঠাইছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মৃত শিশুর জন্ম দিয়েছেন রুমা খাতুন। নর্মাল ডেলিভারি করার হয়তো চেষ্টা করা হয়েছে এবং এখানে নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চা আগেই পেটের ভিতরে মৃত অবস্থায় ছিল। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের বাবা। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, নাটোর। গাইবান্ধায় ধারালো অস্ত্র দিয়ে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে খোদ ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ভাতিজা। সদরের ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী জানান, রোববার গভীর রাতে দরজা খুলে ঘরে প্রবেশ করে ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে চাচা শাহজালালের গলা কাটলে ঘটনাস্থলে মারা যান চাচা। শব্দ শুনে তার স্ত্রী পারুল বেগম এগিয়ে আসলে পালিয়ে যায় সে। অভিযুক্ত গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানান স্থানীয়রা। নীলফামারীতে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। রংপুরে বাস চাপায় নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। বিকেলে 5 জন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান মোটরপুর থেকে ডোমার দিকে যাচ্ছিল। পথে বোড়াগাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান চালক পরিমল বর্মন, নাদিয়াপাড়া এলাকার পরিমল বর্মন, স্ত্রী প্রতিমা রানী এবং তাদের 2 ছেলে 8 বছর বয়সী পিতোষা ও 4 বছর বয়সী যাদব। আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে রংপুরের মডার্ন মোড়ে বগুড়াগামী একটি বাস চাপায় আবুল কাশেম নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় বাস থেকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কিশোরগঞ্জের হাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক শফিউল ইসলাম তুলুর মরদেহ 40 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নৌ ভ্রমণে নিকলি হাওড়ে বেড়াতে আসেন শফিকুল। কাছালি এলাকায় গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রোববার সকালে এই এলাকায় হাওড়ের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। বাংলার সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়েতে ডিবি পুলিশ পরিচয় 320 বস্তা চিনিবাহী ট্রাকে ডাকাতি। অভিযানে চক্রের 3 সদস্য গ্রেফতার, 44 বস্তা উদ্ধার। কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। এর আগে এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষক মোহাম্মদ বাচ্চু মিয়া তার ছাত্র মেহেদি হাসানকে দিয়ে মূল্যায়ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়েতে ডিবি পুলিশ পরিচয় 320 বস্তার চিনিবাহী ট্রাকে ডাকাতি হয়। অভিযানে চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 44 বস্তা চিনি। পুলিশ জানায়, 2 জুলাই রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে 320 বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত চক্র। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে একই এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 44 বস্তা চিনি সহ ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ডাকাত দলের 3 সদস্যকে। জামালপুর পৌর এলাকায় মুসলিমাবাদ গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মিছিল করছেন এলাকাবাসী। সকালে মুসলিবাদ এলাকা থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসী প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়রা জানান, গ্রামটিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। সরকার পরিবর্তনের পরও হাত বদল হয়ে ব্যবসা পরিচালিত হচ্ছে। তারা প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনের গবেষণা করার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জে জেলা আইন শৃঙ্খলা সভা শেষে এই কথা বলেন তিনি। ইন্ডিয়া থেকে যে পাটের বীজটা আসে, এই বীজটার সমকক্ষ আমাদের যে তুষার 9 যে বীজটা আছে সেটাকে আমরা গবেষণা করে আমরা সেই সমপর্যায়ে নেওয়ার জন্য, যাতে বিদেশি বীজের উপর আমাদের নির্ভর হতে না হয়। জাগ দেওয়ার জন্য আমাদের বীজটা 120 দিন লাগে, ইন্ডিয়ার বীজটা 100 দিন লাগে, যাতে আমরা 100 দিনের মধ্যে আমাদের বীজটার জাগ দেওয়া বা পচন ধরানোর জন্য প্রক্রিয়াজাত করতে পারি। এই বীজ উৎপাদন করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। দীর্ঘ 8 বছর পর চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে সকাল সদর উপজেলার গাছতলা এলাকায় মেডিকেল কলেজের ভূমি অধিগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় স্বাস্থ্য বিভাগ এবং সরকারি প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থায়ী ক্যাম্পাস হওয়ার খবরে খুশি শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 বছরের মধ্যে 31 একর জায়গার উপর চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের অবকাঠামো উন্নত শুরু হবে। সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনৈতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার জন্মভূমি পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো গায়েবানা জানাজা। দুপুরে 2:30টার দিকে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি দোয়ার আয়োজন করা হয়। গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রতি তার অবদান এবং ব্যক্তিগত সততা ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে আজ ভোর 4:19 রাজধানীর সম্মিলিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ময়মনসিংহে জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে 42টি প্রকল্পের 42,50,000 টাকার চেক হস্তান্তর করেছে জেলা পরিষদ। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রকল্প অবহিতকরণ অনুষ্ঠানে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হয়। সময় প্রশাসক বলেন, জেলা পরিষদকে জনগণের কল্যাণে নিয়োজিত করে জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তারা। শিকারীদের পাতা ফাঁদে গুরুতর আহত হওয়ার 6 মাস পর চিকিৎসা ও পুনর্বাসন শেষে আবারও সুন্দরবনে ফিরেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। চিকিৎসক বলছেন, বাঘটি এখন পুরোপুরি সুস্থ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিতিতে বাঘটিকে অবমুক্ত করে বন বিভাগ। অবমুক্তির পর তার গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে 20টি ক্যামেরা ট্র্যাপ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিরুল ইসলামের ছবিতে রিপোর্ট। বিশেষ ব্যবস্থায় নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নেওয়া হয় বাঘটিকে। টানা বৃষ্টির মধ্যেই খাঁচার দরজা খুলে দিতেই মুহূর্তে নিজ আবাসস্থল বনভূমির গভীরে চলে যায় বাঘিনী। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় 6 মাস চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘটি। বন বিভাগের দাবি, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে উদ্ধার করা কোনো বাঘকে আবার বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা দেশে এবারই প্রথম। গত 4 জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় শিকারীদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে সামনের বাম পায়ে গুরুতর আহত হয় বাঘটি। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার স্বাভাবিক চলাফেরা, ক্ষিপ্রতা ও শিকারী আচরণ ফিরে আসায় অবশেষে বনে ফিরিয়ে দেওয়া হয়। তাকে ইঞ্জেকশন দেওয়া, তাকে খাবার দেওয়া, এরপরে ওষুধ দেওয়া, এটা ড্রেসিং করা, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং করা খুব কঠিন। এরপরও আমরা আমাদের কৌশল, আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এটা করেছি। অবমুক্তির পর বাঘটির চলাচল, অভিযোজন ও নিরাপত্তা পর্যবেক্ষণে তার বিচরণ এলাকায় 20টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ।
প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা রেঞ্জের জন্য জলযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি জলযানগুলোর জন্য রেগুলার ফুয়েল সাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু এই পেট্রোলিং যেটি আমরা করছি রেগুলার, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। প্রতিমন্ত্রী বলেন, শিকার দমন, আবাসস্থল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করে সুন্দরবনের বাঘের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামীতে আমরা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো অব্যাহত রাখবো। পাশাপাশি আমাদের লজিস্টিক এবং আমাদের যে জনবলের যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা চেষ্টা করবো আমরা যে কোনো মূল্যে এটাকে বাড়ানোর জন্য। আমাদের এই সীমাবদ্ধতার ভিতরেও আমরা চেষ্টা করব এই প্রাণ প্রকৃতি বা আমাদের এই উপকূলের জনপদটাকে সুরক্ষা করার জন্য। বন বিভাগের সর্বশেষ বাঘ শুমারি অনুযায়ী বর্তমানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি। সময় সংবাদ, বাগেরহাট। ফেনীতে সম্প্রতি সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতাহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরকৃত অর্থের চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ ফেনী অফিস। দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে হতাহতদের স্বজনদের মাঝে 1,09,00,000 টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক। এদের মধ্যে নিহত 21 জন, আহত 2 জন। নিহতদের পরিবার পেয়েছে 5 লাখ টাকা করে, আহতদের পরিবার পেয়েছে 3 লাখ ও 1 লাখ টাকা করে। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনী বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ আল ফয়সাল, পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা। খেলা শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারাতে উল্লাসে ফেটে পড়েন তারা। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের 113 মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানো আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দলের জার্সি গায়ে হাজির হন হাজারো তরুণ তরুণী। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এটা আমাদের 2022 বিশ্বকাপ থেকে আমাদের অভিজ্ঞতা আছে। অস্থির লাগছে, অস্থির, মানে কি বলবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো আর মেসির হাইয়েস্ট গোল দিতে হবে মেসি। বরিশালের বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বনের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলার সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে প্লাবিত 35 গ্রাম। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। হতে পারে স্বল্প মেয়াদী বন্যা। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ, খাল খনন সহ অংশ নেবেন দলীয় সভায়। শিল্পায়ন নিয়ে ইতিবাচক ঘোষণার অপেক্ষায় দক্ষিণাঞ্চলের মানুষ। এবং সিলেট সিটি কর্পোরেশনের 11টি ভুয়া জন্মসনদ বাতিল। ব্রিটিশ হাই কমিশনের তদন্তে ধরা শপথে বহাল অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বাংলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।